স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। এখনো গুলশান কার্যালয়ে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী জাহানারা পারভিন। চলে যাচ্ছি তার কাছে। পারভিন, আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে চাই যে এই মুহূর্তে বিএনপির ভেতরে কি হচ্ছে, বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছেন। এখানে নেতাদের আর কেউ এসেছে কিনা, পরবর্তী কর্মসূচি কি হবে, তাদের কর্মকাণ্ড কি হবে, সেগুলি বিষয়ে আলোচনার জন্য খালেদা জিয়ার সঙ্গে কেউ দেখা করেছেন কিনা, বা ভিতরে অন্য কোনো কার্যক্রম চলছে কিনা? জাহিদ, বেগম জিয়া ভেতরে তার দোতলার কক্ষে অবস্থান করছেন এবং তিনি আসলে মির্জা ফখরুলের এই আটকের বিষয়টি অবহিত হয়েছেন এবং তিনি ভেতর থেকেই আসলে টেলিভিশনে সেটি দেখেছেন। আর কিছুক্ষণ আগে এখানে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গুলশান অফিসের ভেতরে ঢুকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। তিনি আসলে, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যখন ঢুকছেন তিনি বলেছেন যে বেগম জিয়া অবরুদ্ধ, সেজন্য তিনি আসলে তাকে সহমর্মিতা জানানোর জন্য, তাকে সমর্থন দেওয়ার জন্য তিনি তার সঙ্গে দেখা করতে এসেছেন। এর আগেও তিনি 29শে ডিসেম্বর যখন বেগম জিয়া তার বাড়িতে অবরুদ্ধ ছিলেন তখনও তিনি দেখা করতে এসেছিলেন। আর আসলে আমি যেটা মনোভাবটা বুঝতে পেরেছি বেগম জিয়ার, তিনি আসলে অবরোধ, যে টানা অবরোধ ঘোষণা করা হয়েছে আপনি জানেন, কিন্তু 9 জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে, সে বিষয়টিও বিএনপির মাথায় রয়েছে যে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় যোগ দেবেন কিভাবে, তাদের তো আসলে চলাচলে কষ্ট হবে। বিকেলে এখানে এসেছিলেন কাকরাইল মসজিদের মাওলানা মোহাম্মদ সবুর। তিনি 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। বেগম জিয়া একটু অসুস্থ থাকায় তার সঙ্গে দেখা করতে পারেননি বলে জানিয়েছেন মারুফ কামাল খান সোহেল, বেগম জিয়ার প্রেস সচিব। তারা শিমুল বিশ্বাস, বেগম জিয়ার ব্যক্তি বিশেষ সহকারী, এবং মারুফ কামাল খান সোহেল আব্দুস সবুরের সাথে দেখা করেছেন এবং আব্দুস সবুর আসলে বলেছেন তিনি বেগম জিয়াকে বিশ্ব ইজতেমায় দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। আমরা আসলে জানতে চেয়েছিলাম যে অবরোধ তুলে নেওয়ার কোনো অনুরোধ তারা জানিয়েছেন কিনা, তিনি মিডিয়ার সামনে এটি অস্বীকার করেছেন। কিন্তু আমরা অফ দ্য রেকর্ড আসলে আমরা শুনেছি যে অবরোধ যেন তুলে নেওয়া হয় এরকম একটি বিষয় বিবেচনার জন্য বেগম জিয়ার কাছে একটি অনুরোধ নিয়ে তারা এসেছিলেন। তবে আমি যেটা বুঝতে পেরেছি যে 9 জানুয়ারির আগে হয়তো মুসল্লিদের এই যে চলাচলের কষ্টের কথা বিবেচনা করে হয়তো অবরোধ শিথিলের ব্যাপারে ভাবা হচ্ছে, কিংবা অবরোধ তুলে নেওয়ার ব্যাপারেও এক ধরনের চিন্তাভাবনা চলছে। আমি দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখন আসলে যেহেতু বিশ্ব ইজতেমার বিষয়টি রয়েছে, টানা অবরোধ কন্টিনিউ করার বিষয়ে বিএনপি আসলে একটু বিপাকেই পড়েছে। এমনও হতে পারে যে আগামীকাল বা পরশু থেকে অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। জাহিদ, আপাতত এই হচ্ছে পরিস্থিতি। বেগম জিয়া দলীয় কার্যালয়ে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বাসায় যাবেন এরকম তথ্য আমরা জানতে পাইনি। বেগম জিয়া এখন এখানেই রয়েছেন, কিন্তু দলের কোনো নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে আসেননি। বিএনপি সমর্থিত পেশাজীবীদের সংগঠন, শিক্ষক, সাংবাদিক, তারাই আসলে দেখা করতে আসছেন। এখন এমাজউদ্দিন সাহেব কথা বলছেন বেগম জিয়ার সঙ্গে। পারভিন, এইখানে যারা পুলিশের কর্মকর্তা আছে তাদের সঙ্গে কোনো ধরনের কথা হয়েছে? যে আমরা জেনেছি কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে বেগম জিয়া যদি বাসায় যেতে চান তাহলে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে বা তাকে বাসায় যেতে সহায়তা করা হবে। সেই ক্ষেত্রে কোনো ধরনের আলোচনা কি হয়েছে যে এখান থেকে তো বাসায় যাওয়ার ক্ষেত্রে কোনো আলোচনা পুলিশের পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে? জাহিদ, একটি বিষয়ে আমি একটু গতকালও আমি কথা বলেছিলাম, আজও কথা বলেছি যে বেগম জিয়া কতদিন এই কার্যালয়ে তিনি অবস্থান করবেন। বেগম জিয়ার বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধপত্র এবং বাসা থেকে খাবারও আসছে, কিন্তু দলীয় কার্যালয়ে অবস্থানের বিষয়ে বেগম জিয়া এখনও অনড় রয়েছেন। আর বেগম জিয়া বাসার উদ্দেশ্যে বের হওয়ার জন্য আমরা এখনও বের হতে তাকে দেখিনি, যদিও গতকাল তিনি বের হতে চেয়েছিলেন নয়াপল্টনের সমাবেশে যাওয়ার জন্য। আর পুলিশের যারা দায়িত্বশীল কর্মকর্তা এখানে রয়েছেন, ডিজিএফআই, পুলিশ এবং র্যাবের, তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি তারা আসলে এই ব্যাপারে কথা বলেননি যে বেগম জিয়া বাসায় যেতে চাইলে যেতে পারেন। ঠিক ব্যাপারটা স্পষ্ট করে তারা বলছেন না, যেটা আমরা সরকারের ঊর্ধ্বতন মন্ত্রীদের কাছ থেকে আমরা যেটা জেনেছি। কিন্তু এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা শুধু বলছেন যে তারা দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলার ব্যাপারটা। কিন্তু আমরা এখানে, আমি একটু দেখাতে চাই যে জলকামানটি এখানে রয়েছে, বালির ট্রাকগুলো তুলে নেওয়া হয়েছে, বালির ট্রাক, ইটের ট্রাক, এগুলো কিন্তু কিছু যানবাহন দিয়ে রাস্তাটি কিন্তু আটকে রাখা হয়েছে। আমি বেগম জিয়ার কার্যালয়ের বাম পাশে আপনাকে দেখাচ্ছি যে রাস্তাটি এই গাড়িটি দিয়ে, হলুদ গাড়িটি দিয়ে আটকে রাখা হয়েছে। এবং আমি
অন্য পাশে একটু দেখাতে যাই, পুলিশের গাড়ি দিয়ে যেভাবে ব্যারিকেডটা রাখা হয়েছে, দেখেন না, পুলিশের সদস্যরা দাঁড়িয়ে রয়েছে এবং দুটো পুলিশের গাড়ি দিয়ে আসলে ঠিক কার্যালয়ের পাশের সড়কটি এভাবে ঠিক আটকে দেওয়া হয়েছে, যেখানে এখানে আসলে কেউ ইন করতে পারছেন না, আসা যাওয়া আসলে হচ্ছে না। এবং আমি কিছুক্ষণ আগে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলাম, গণমাধ্যমের কর্মীদেরও এখন আসলে এই গেট তালা দেওয়া রয়েছে, দুটো গেটই ঢোকা যাচ্ছে না। আর বেগম জিয়া, আমি যতদূর জানিয়েছি, বেগম জিয়া এখনো পর্যন্ত কার্যালয়েই থাকবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন এবং অবরোধ যতক্ষণ পর্যন্ত না বিএনপি তুলে নিচ্ছে তিনি এখানে অবস্থান করবেন। কিন্তু আসলে একটু কুয়াশা রয়েই যাচ্ছে এই বিষয়টি। জানাচ্ছিলেন জাহানারা পারভিন। এখন নেব ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম এডিটর স্পিকে। জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে এখনও গুলশান কার্যালয়ে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভবনের মূল ফটকে ঝুলছে তালা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নূহ আলম লেনিন। স্বাগত লেনিন ভাই। আমরা প্রথমেই জানতে চাইব যে এখনকার যে পরিস্থিতি আমরা দেখছি, তাতে আসলে দুটো দলই কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। রাজনীতিবিদ হিসেবে এটাকে কিভাবে দেখছেন? না, রাজনৈতিক কর্মসূচি তো দেওয়া হয়নি। বিরোধী দলের পক্ষ থেকে অবরোধ ঘোষণা করা হয়েছে ঘরে বসে, এবং তাদের নেতারা, কর্মীরা, তাদের সমর্থকরা কেউ মাঠে নেই। তারা এটা টেকনিক্যালি অবরোধ দিয়ে বিভিন্ন জেলাতে সন্ত্রাস করে, লোক হত্যা করে, গতকাল 4 জন করেছে, আজকেও বিভিন্ন জায়গায় তারা এটা চেষ্টা করছে, যার ফলে একটা ভীতির সংস্কৃতি তারা তৈরি করেছেন। এবং রাজনৈতিক নেতারা রাজনৈতিক কর্মকাণ্ড করবেন রাজনৈতিক দলের কার্যালয়ে অথবা তাদের নির্দিষ্ট যে ক্ষেত্র আছে সেখানে। এখন ফখরুল ইসলাম সাহেব গিয়ে ঢুকলেন একটা পেশাদারি সংগঠন, যেটা দল নিরপেক্ষ সংগঠন, সেই প্রেস ক্লাবের ভেতরে। এবং প্রেস ক্লাবের ভেতরে ঢুকে সেখানে তিনি রাত্রি যাপন করলেন, সেখানে তিনি ওটাকে একটা দলীয়করণে করলেন, দলীয় কার্যালয়ে রূপান্তরিত করলেন। তো এইটাও তো কোনো রাজনীতি না, এগুলো সব হচ্ছে অপরাজনীতি। বেগম খালেদা জিয়া এখন যেটা করতেছেন সেটা অপরাজনীতি। একটা বৈধ সরকারকে গায়ের জোরে উৎখাত করার জন্য তিনি যে জেদ ধরেছেন, তিনি অতীতেও সেটা করতে সক্ষম হননি গত বছর, আর এই বছরও এই নাটক শেষ পর্যন্ত একটা বলা যায় যে একটা প্রহসনে পরিণত হবে। কারণ প্রকৃত অর্থে তার পেছনে কোনো জনসমর্থন নেই। মানুষ এরকম হত্যা, সন্ত্রাস এবং বর্তমানে যে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, সেটা মানুষ গ্রহণ করবে না। আমি মনে করি যে তার শুভবুদ্ধির উদয় হবে এবং একটা শান্তিপূর্ণ সমাবেশের ভেতর দিয়ে, শান্তিপূর্ণ পরিবেশের ভেতর দিয়ে জাতীয় বিভিন্ন প্রশ্নগুলো তারা আলোচনা করতেই পারেন। কিন্তু তাদের স্বীকার করে নিতে হবে যে গত বছর নির্বাচনে, 5ই জানুয়ারি নির্বাচনে তারা অংশগ্রহণ করে না করে যে ভুল করেছেন, সেই ভুলের দায় বাংলাদেশের জনগণ দেবে না। সেই ভুলের কাফফারা তারা জনগণের উপরে চাপিয়ে দিয়ে আজকে তার দলকে রক্ষা করার যে চেষ্টা করছেন, এইভাবে তারা রক্ষা পাবেন না। গতকালকে আমরা দেখেছি যে খালেদা জিয়া যখন গাড়িতে চড়ে বের হয়ে আসতে চেয়েছিলেন, তখন তিনি বের হতে পারেননি। তার রাজনৈতিক কর্মসূচি ছিল, সেটা যাচ্ছে না। কিন্তু তিনি যে বের হতে পারলেন না, সেটা আমাদের সাদা চোখে দেখা, সামনে অনেক পুলিশ ছিল, অনেকগুলি বালির ট্রাক ছিল। এই যে অবস্থানটা, এই অবস্থানটা কি মনে করেন যে তাকে রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়ার জন্য সহায়ক ছিল? আপনারা নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া যে কর্মসূচি জনসভার অনুমতি চেয়েছিলেন, সেই অনুমতি আমাদের মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ দেয়নি। সুতরাং উনি তো হাওয়া খাওয়ার জন্য বেরোতে চাননি, উনি 144 ধারা ভঙ্গ করে বেরিয়ে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব ঘটাতে চেয়েছেন। যে কোনো দেশের একটা গভর্নমেন্ট এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য যেই প্রভোকেটিভ কাজ, এবং যেটা তিনি আসলে তিনি সবটাই জানেন, যা যা ঘটবে সেগুলো সবই জানা আছে। কারণ এটা একটা সাজানো নাটকের মতো, যে তিনি ওখানে থাকলে কি হবে তিনি জানেন, 144 ধারা ভঙ্গ করলে কি হয় সেটা তিনি জানেন। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। সাজানো নাটকের স্ক্রিপ্টটাও আপনাদের জানা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে কি আপনারা এটা প্রতিরোধ করতে পারলেন না? তাকে প্রতিরোধ করার প্রয়োজন হলো কেন?
না, আমরা তো তাকেই অনুরোধ করেছিলাম, বারবার অনুরোধ করেছিলাম যে এই নাটক থেকে আপনি বিরত থাকুন, জনগণের জানমাল নিয়ে এইভাবে চিনিমিনি খেলবেন না। আমাদের অনুরোধ তিনি শোনেননি, বরং তিনি তার লন্ডন প্রবাসী তার যে দুর্বৃত্ত পুত্র, সে আজকে বিভিন্ন অপরাধের জন্য, দুর্নীতির জন্য আসামি হিসেবে চিহ্নিত, এই পরিস্থিতির সৃষ্টি করেছে তারা পিতা, মা এবং পুত্ররা মিলে। এটার সাথে আমার ধারণা যে বিএনপিরও কোনো স্বার্থ নাই, জাতিরও কোনো স্বার্থ নাই। এই আন্দোলন তিনি যেটা করতে চেয়েছেন তাতে বিএনপি, গণতন্ত্র বা বাংলাদেশের কোনো স্বার্থ নেই। সেই পুরো বিষয়টা হচ্ছে যে তারা তাদের কৃতকর্ম থেকে, আদালতের বিচারের রায় থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা এই নাটকটা সাজিয়েছেন। এবং সেখানে সরকার যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে এবং তারা চেয়েছে যে দেশে যাতে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি না হয়, দেশে গণতন্ত্র, সাংবিধানিক ধারা এবং উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, সেই জন্য তাদের কাছে বারবার সুনির্বন্ধ অনুরোধ করা হয়েছে। কিন্তু তারপরেও যখন সংঘাতের পরিবেশ সৃষ্টির আশঙ্কা হয়েছে, তখন সরকারের পক্ষ থেকে কোনো দলকেই সমাবেশ না করার জন্য বলা হয়েছে, পারমিশন দেওয়া হয়নি। আমাদেরও ঢাকা শহরের 16টা পয়েন্টে আমাদের সমাবেশ ছিল, 200 পয়েন্টে পরে আমরা কর্মীদের রাখতে বলেছিলাম, কিন্তু কোনো সমাবেশ করায় যেহেতু পারমিশন দেয়নি, সে কারণে আমরাও কিন্তু সেদিকে অগ্রসর হইনি। কাজেই এই সমস্ত বিষয়টা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসাবে তিনি যদি এটা গ্রহণ করতেন যে ঠিক আছে, তিনি প্রতিবাদ জানাবেন, এবং ইতিপূর্বে তারা শান্তিপূর্ণ সমাবেশ তারা ঢাকায় করেছেন, বেগম খালেদা জিয়া সোহরাওয়ার্দী উদ্যানে বক্তৃতা দিয়েছেন। কিন্তু যখনই সরকার বা সরকারের বিভিন্ন এজেন্সি তারা জানতে পারে যে না, শান্তিপূর্ণ মিটিংয়ের কথা বলে তারা অশান্তি সৃষ্টি করা এবং এখানে প্রভোকেটিভ কাজ করে একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় যে পরিস্থিতির সুযোগ নিয়ে একটা অসাংবিধানিক ধারায় দেশকে নিয়ে যাবে, তখন নিঃসন্দেহে একটা দায়িত্বশীল সরকার, সংবিধানের প্রতি অনুগত সরকার সেটা হতে দিতে পারে না। জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সেটা সরকারের দায়িত্ব এবং সরকার সেটাই করছেন। জনাব নূর আলম লেলিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জানাচ্ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নূর আলম লেলিন। আমরা চলে যাব একটি বিরতিতে, ফিরছি একটু।